Hello viewers, I am Akshay and welcome to my YouTube channel Book Squaddy. This is my small attempt towards letting all of us know about the history of English literature. As it's a very vast topic, I have tried my best to cover them in my videos. Our today's topic is the Romantic Age. Before going further, I would like to request all of you to subscribe my YouTube channel and press the bell icon so that you will easily be able to get notifications of my upcoming videos. Thank you. আজকের এই ভিডিওটিতে আমরা রোমান্টিক এজটিকে জানার চেষ্টা করব। রোমান্টিক এজ বা রোমান্টিক মুভমেন্ট ইংলিশ লিটারেচারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। রোমান্টিক এজটিকে সহজভাবে জানতে গেলে আমাদের জানতে হবে হিস্টোরিক্যাল ইন্ট্রোডাকশন টু দ্য রোমান্টিক এজ, social and economic background to the Romantic Age, literary background to the Romantic Age. Romantic movement was an artistic, literary and intellectual movement, partly a reaction to the Industrial Revolution. অর্থাৎ রোমান্টিক মুভমেন্ট ছিল একটি আর্টিস্টিক অর্থাৎ শিল্প জনচিত আন্দোলন, যা শিল্প সম্পর্কে মানুষের ভাবনার পরিবর্তন এনেছিল। রোমান্টিক মুভমেন্ট ছিল একটি লিটারারি মুভমেন্ট অর্থাৎ সাহিত্য সংক্রান্ত আন্দোলন, যা এজ অফ এনলাইটমেন্টের সময়কার মানুষদের মধ্যে সাহিত্যের ধারণার অনেকাংশ পরিবর্তন ঘটিয়েছিল। তাদের মধ্যে একটা নতুন ভাবধারার পরিবর্তন এনেছিল, নতুনভাবে মানুষকে ভাবতে শিখিয়েছিল। রোমান্টিক মুভমেন্ট ছিল একটি ইন্টেলেকচুয়াল মুভমেন্ট অর্থাৎ একটি আধ্যাত্মিক আন্দোলন, যা মানুষের সার্বিক সত্তার পরিবর্তন ঘটিয়েছিল। এক কথায় বলতে গেলে বলা যায় রোমান্টিক মুভমেন্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের প্রতি একটি সার্বিক প্রতিক্রিয়া, যা স্বভাবতই মানুষের জীবনের অনেকাংশে পরিবর্তন এনেছিল। রোমান্টিক এজ স্টার্ট হচ্ছে 1798 আর শেষ হচ্ছে 1837-এ। 1798 ঠিক এই বছর পাবলিশ হয়েছিল স্যামুয়েল টেইলর কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের জয়েন্ট পাবলিকেশন দ্য লিরিক্যাল ব্যালাডস। আর এই লিরিক্যাল ব্যালাডসের পাবলিশের সাথে সাথে রোমান্টিক এজের শুভ সূচনা শুরু হয়। 1837-এ মহারানী ভিক্টোরিয়ার সিংহাসন প্রাপ্তির সাথে সাথে রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজের এই ডিউরেশন বা স্প্যানটা শেষ হচ্ছে। দ্য রোমান্টিক পিরিয়ড এন্ডস উইথ দ্য অ্যাকসেশন অফ কুইন ভিক্টোরিয়া ইন দ্য ভেরি ইয়ার অফ 1837। রোমান্টিক এজকে এজ অফ রেভলিউশন হিসেবেও চিহ্নিত করা হয়। রোমান্টিক পিরিয়ড coincided with the revolutions in France and America and hence is also known as the Age of Revolution. রোমান্টিক পিরিয়ডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে যদি ভালোভাবে আমরা জানি তাহলে আমরা দেখতে পাবো 1798-এর পূর্বের সময়তে অনেক কটি বড় রেভলিউশন হয়েছিল, যা একটি অপরটির ওপর গভীর প্রভাব ফেলেছিল, যা একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য রেভলিউশন বা আন্দোলন হল ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব এবং অপরটি হল আমেরিকান রেভলিউশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। তখনকার সময় ফ্রান্সের রাজা ছিলেন লুইস দ্য 16th, যিনি নিজে একজন ক্যাথলিক কিং ছিলেন। ইট ওয়াজ আ রিভোল্ট এগেইনস্ট দ্য মোনার্কিস ডিক্টেটরশিপ অফ দ্য ক্যাথলিক king Louis the 16th. Under his rule, the society was confined with the perimeters defined by the king with unfair laws and several social distinctions. Louis the 16th 1774 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসার পর প্রজাদের ওপর বিরূপ মনোভাব প্রদর্শন করেছিলেন। তার অপ্রেসিভ মনোভাবটা ছড়িয়ে দিয়েছিলেন প্রজাদের মধ্যে, যা বিশেষভাবে নন ক্যাথলিকদের জীবনকে অনেক অংশে প্রভাবিত করেছিল। আনফেয়ার লজ, unequal distribution of resources, crop failures, increasing taxation,
এবং অন্যান্য ইকোনমিক ডিফিকাল্টিস ফ্রান্সবাসীদের মধ্যে একটি সমালোচনার ঝড় তুলেছিল। তারা কোনো মতে এই ডমিনেটিং মনোভাবটিকে মেনে নিতে পারছিল না। তারা কোনো মতে লুইস দ্য 16 এই স্বৈরাচারী মনোভাবটাকে বাহবা দিতে পারছিল না। তারা কোথাও রেভলিউশন খুঁজছিল। আবার আমেরিকান রেভলিউশনারি ওয়ারে ফ্রান্সের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলে ফ্রান্সের ইকোনমি অনেকাংশে ডাউন হয়ে গেছিল। অনেকাংশেই ফ্রান্স কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। লুইস দ্য 16 অন্যায়ভাবে প্রজাদের কাছে ট্যাক্সের মাধ্যমে টাকা আদায় করতে থাকে। এর ফলস্বরূপ 14 জুলাই রেভলিউশনারিস্টরা বা বিদ্রোহীকারীরা জেনারেল স্টেটসদের সহযোগিতায় বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং গান পাউডার উইপন এর সিজিংয়ের সাথে সাথে ফ্রেঞ্চ রেভলিউশনের সূত্রপাত ঘটায়। All the social and political and economic factors led to the outbreak of the French Revolution, যা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পাতায় একটি নজির। ফ্রেঞ্চ রেভলিউশনের দুটি প্রধান উদ্দেশ্য ছিল: অ্যাচিভ ইকুয়ালিটি এবং রিমুভ অপ্রেশন। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ আ ব্যাটল টু অ্যাচিভ ইকুয়ালিটি অ্যান্ড রিমুভ অপ্রেশন। রেভলিউশনারিস্টরা কোথাও সমতা আনার চেষ্টা করেছিল, আবার কোথাও রাজার অত্যাচারিত মনোভাব থেকে নিজেদের বাঁচানোর কথা ভাবছিল। ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হওয়ার পর রাজাকে এবং তার রয়্যাল ফ্যামিলিকে ভার্সেলিস থেকে প্যারিসে আনা হয়। লুইস দ্য 16 সেখান থেকে কোনো ক্রমে ভারেনিসে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন। ইট ওয়াজ এ কমপ্লিট ফেলিওর, যার ফলস্বরূপ 1791 অক্টোবর মাসে একটি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বসে এবং সেটি 1792 সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। লেজিসলেটিভ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী লুইস দ্য 16কে প্রথমে ট্রায়ালে নেওয়া হয় এবং অবশেষে ইন দ্য ইয়ার অফ 1793 21 জানুয়ারি লুইস দ্য 16 ওয়াজ এক্সিকিউটেড, যা অনেকটাই স্বস্তি এনেছিল ফ্রান্সবাসী তথা রেভলিউশনারিস্টদের মনে। দ্য এফেক্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন ডিড নট কনফাইন ইটসেলফ অনলি টু ফ্রান্স, but it also showed seeds of revolutionary fervor in England. People of Britain agitated for reforms in their own country. ফ্রেঞ্চ রেভলিউশন শুধুমাত্র ফ্রান্সের পরিধির মধ্যে সীমাবদ্ধ ছিল না বা শুধুমাত্র ফ্রান্সেই প্রভাব ফেলেনি, এটা তার বীজ বপন করেছিল ইংল্যান্ডেও। ইংল্যান্ডকেও প্রভাবিত করেছিল এই ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন। ডেভিড কডির ভাষায় বলতে গেলে বলা যায়, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ নট অনলি এ ক্রুশিয়াল ইভেন্ট considered in the context of Western history, but was also perhaps the single most crucial influence on British intellectual, philosophical and political life in the 19th century. রোম্যান্টিক এজের কবিরা সাধারণত ফ্রেঞ্চ রেভলিউশন থেকে প্রাপ্ত বিভিন্ন আইডিয়াসের দ্বারা এমনভাবে অনুপ্রেরিত হয়েছিল যে তারা সেই সমস্ত আইডিয়াসগুলোকে খুব সুন্দরভাবে নিজেদের কাজের মধ্যে তুলে ধরেছিল এবং এটা দেখিয়েছিল যে তারা স্বভাবতই ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত এবং এজ অফ এনলাইটমেন্টের যে এগেইনস্টের রিয়াকশন সেটা খুব সুন্দরভাবে তারা তাদের কাজের মধ্যে তুলে ধরেছিল। যে তিনটি আইডিয়াস ফ্রেঞ্চ রেভলিউশন থেকে উঠে আসে এবং রোম্যান্টিক কবিরা যে তিনটি আইডিয়ালসকে তাদের কাজের মধ্যে ব্যবহার করত, সেই তিনটি আইডিয়ালস হলো লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমতা, ফ্র্যাটার্নিটি মানে সমধর্মিতা। এই তিনটি আইডিয়ালসকে বড় বড় রোম্যান্টিক কবিরা তাদের নিজেদের কাজের মধ্যে খুব স্পষ্টভাবে এবং খুব সুন্দরভাবে তুলে ধরতেন। রোম্যান্টিক এজের সোশ্যাল এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব 18th সেঞ্চুরির শেষের দিকে ঠিক সেই সময়তে ইংল্যান্ডে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্ট টেকনোলজি, সোশিও ইকোনমিক ইত্যাদি বিভিন্ন বিষয়গুলিতে
অনেক চেঞ্জেস বা পরিবর্তন এসেছিল। এতদিন যেখানে শারীরিক শ্রমকে বিভিন্ন অস্ত্র হিসাবে ধরা হতো, সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য ইন্ডাস্ট্রি এবং মেশিন ম্যানুফ্যাকচারিং এর ডমিনেশন লক্ষ্য করা যাচ্ছিল, যা কোনো ক্রমে অনেক মানুষকে তাদের নিজেদের আসল কাজ থেকে বঞ্চিত করেছিল এবং একটি সোশ্যাল আনরেস্টের স্থিতি তৈরি করেছিল। The first phase of industrial revolution was from about 1750 to 1850. Coal and the steam engine were the main driving forces of this phase. ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রভাবে ইংল্যান্ডের একটি গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। ইংল্যান্ড পৃথিবীর একমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনে পরিণত হচ্ছিল, যা ইংল্যান্ডের ওয়ার্কিং ক্লাসদের মধ্যে একটি সোশ্যাল আনরেস্টের পরিস্থিতি আনছিল, যা লুডি ট্রায়াডস অফ 1811-12 এবং 1890 দ্য পিটারলু ম্যাসাকারের মধ্যে স্পষ্টতই উঠে আসে। এজন্য এই এজটাকে রেইন অফ টেরারও বলা হয়। রোম্যান্টিক এজের লিটারি ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা একটু বিচার করি, তাহলে দেখব the German poet Friedrich Schlegel was given credit for using the term romantic to describe literature for the first time. অর্থাৎ ফ্রেডরিক স্ক্লিগেলকে প্রথম রোমান্টিক টার্মটা ইউজ করার জন্য ক্রেডিট দেওয়া হয়। এফএল লুকাস in his book The Decline and Fall of the Romantic Ideal gave around 11,396 definition for romanticism. 18th সেঞ্চুরির যে ইন্টেলেকচুয়াল স্ট্রাকচার রিজন অ্যাপ্রোচ লাইফ ছিল, সেই লাইফ থেকে বেরিয়ে রোম্যান্টিক কবিরা ইমাজিনেশন, ফ্রিডম অফ থট এবং এক্সপ্রেশন এবং আইডিয়ালাইজেশন অফ নেচারের যে ভাবনা চিন্তা, সেটিকে বাহবা দিয়েছিল, সেটিকে অগ্রাধিকার দিয়েছিল। While Enlightenment thinkers of the 18th century had valued reason and rationality, Romantics valued emotion, passion, and individuality. They turned from impersonal works to works of a more subjective personal nature.